অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে ক্যারিবীয় বোলারদের দাপটে বোলিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়ছে ইয়াং টাইগাররা। কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে সাবার। বন বিভাগ জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর, স্বীকার করলেন বন প্রহরীরা। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। তুলে ধরা হবে এই মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 4 বছরেও হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। এবং কুষ্টিয়ায় গুলিতে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের 2 জন নিহত। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও দেশীয় বন্দুক উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের খবর। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 156 রান। কুয়াশাচ্ছন্ন সকালে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ওপেনিং জুটি। ইয়াং টাইগারদের 2 ওপেনার পিনাক ঘোষ আর সাইফ হাসানকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে থাকলেও রানের খাতা খোলার আগেই বিদায় নেন পিনাক। এরপর সাইফকে সঙ্গ দিতে নামেন জয়রাজ শেখ। তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 27 এবং ব্যক্তিগত 10 রানে জোসেফের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন জয়রাজ। ক্যারিবীয় বোলারদের বোলিং তোপে 11 রান করে শান্তর বিদায়ের পর 35 রান করে ফিরে গেছেন জয়রাজও। দলীয় 113 রানের মধ্যে প্রথম সারির 5 ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার। তবে এখন বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন অধিনায়ক মিরাজ ও সাইফুদ্দিন জুটি। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী এস.এম. ইকবাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, যে মিশন, সেই মিশনে কিন্তু বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানি বাংলাদেশের সংগ্রহ 156 রান, 5 উইকেট হারিয়ে হাতে আছে প্রায় আরো 12টি ওভারের মতো। এর আগে বাবু আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজ টসে জিতে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে কিন্তু বাংলাদেশ একটি বিপর্যয়ের মুখে পড়েছিল। অর্থাৎ টপ অর্ডার বলি বা ওপেনিং পার্টনারশিপ বলি বা দ্বিতীয় উইকেট জুটি বলি, তারা কেউই কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। পরবর্তীতে আমরা দেখেছি যে ধীরে ধীরে কিন্তু যে ব্যাটসম্যানগুলো পিচে এসেছে খেলেছে, তারা কিন্তু ধীরে ধীরে উইকেটের সাথে মানিয়ে নিয়েছিল। তারপরে যে সমস্যাটি আমাদের চোখে ধরা পড়েছে যে ব্যাটসম্যানরা পিচে সেট হওয়ার পর কিন্তু তারা কেউই তাদের ইনিংসটি বড় করতে পারেনি, যার কারণে কিন্তু 5টি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। যাই হোক, তারপরেও যেটি বলা চলে যে মিরপুরের উইকেট কিন্তু ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে বল কিন্তু এখন ব্যাটে আসছে। যদিও ক্যারিবীয়রা কিন্তু মূলত বলা চলে একটি পেস অ্যাটাক নির্ভর একটি দল, তো তাদের বিপক্ষে বেশ ভালোই খেলছে বাংলাদেশ, বেশ ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তবে এখানে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি বা সমালোচক, তারা একটা কথা বলছিলেন যে বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো সেমিফাইনালের মঞ্চে যুব বিশ্বকাপে, পক্ষান্তরে ক্যারিবীয়রা এর আগেও 3টি সেমিফাইনাল খেলেছে এবং একটি ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। এই ম্যাচটি যদি বাংলাদেশ জিতে তাহলে নতুন একটি ইতিহাস রচনা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য, যেটিকে অনেকেই ভাবছে যে এটি হয়তো চাপের কারণ হতে পারে মিরাজ বা শান্তদের জন্য, যে কারণে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বা নিজেদের ইনিংসটিকে আর দীর্ঘায়িত করতে পারছে না। তারপরেও সকলের প্রত্যাশা যে সেই চাপটিকে সামলে বাংলাদেশ ভালো করবে, বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে সক্ষম হবে প্রতিপক্ষের জন্য। এর আগে আরো একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে পরিসংখ্যান, বিশ্বকাপের পরিসংখ্যান বলি বা হেড টু হেড লড়াই যেটাই বলি না কেন, ক্যারিবীয়দের চেয়ে কিন্তু বাংলাদেশ আসলে যোজন এগিয়ে, এটাই বলা চলে। এখন পর্যন্ত 2 দল লড়াই করেছে, প্রায় 17টি ওয়ানডে খেলেছে পরস্পর, সেখানে 12টি জয় কিন্তু বাংলাদেশের আছে। আর বিশ্বকাপের পরিসংখ্যান যদি বলি, সেখানে বিশ্বকাপে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ 3বার মুখোমুখি হয়েছে এবং সেখানেও কিন্তু 2টি জয় আছে বাংলাদেশের। তো সবকিছু পরিসংখ্যানের পাতা বলি বা হোম কন্ডিশন যেটি বলি না কেন, সবকিছুই কিন্তু আজ বাংলাদেশের পক্ষে আছে। কিন্তু একটি জিনিস বাংলাদেশকে খেয়াল রাখতে হবে বা ভালো মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এই পরিসংখ্যানগুলো বা সেমিফাইনালে ওঠার যে স্বপ্নটা, সেটি যাতে চাপ না হয়ে যায় বাংলাদেশ
বাংলাদেশের জন্য। আর এটি যদি কন্ট্রোল করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা বা পরবর্তীতে বল করতে গিয়ে, তাহলে হয়তো একটি ইতিহাসই হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। তো বাবু, এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম ইকবাল। চলে যাচ্ছি পরের খবরে। গত এক মাসে কক্সবাজার টেকনাফ সড়কে কয়েক হাজার ঝাউ গাছ কেটে ফেলেছে একটি চক্র। এলাকাবাসী ও পরিবেশ সংশ্লিষ্টদের অভিযোগ, জায়গা দখল করতেই কেটে ফেলা হচ্ছে গাছ। এ কাজে খোদ বন বিভাগের লোকজন জড়িত বলে অভিযোগ তাদের। তবে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। মোহাম্মদ ফরাজের ছবি ও সুজাউদ্দিনের রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। এখানে ছিল সারি সারি বৃক্ষরাজি, কিন্তু এখন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুধুই কাটা গাছের চিহ্ন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা থেকে শিলখালী পর্যন্ত দীর্ঘ 2.5 কিলোমিটার এলাকার 50,000-এর বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলকে রক্ষা করতে 2006-07 অর্থ বছরে কক্সবাজারের টেকনাফ উপকূলের জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত প্রায় 80 হেক্টর জায়গা জুড়ে লাগানো হয় 5 লাখের মতো ঝাউ গাছ। গেল কয়েক বছরে মাথা তুলে দাঁড়িয়েছিল দৃষ্টিনন্দন এ বৃক্ষরাজি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের লোকজনের যোগ সাজসে একটি সংঘবদ্ধ চক্র গাছ কাটছে। দিনের মধ্যে এবং নিয়ে যায়, ঠিক আছে, আমরা কেউ বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিই। যারা গাছ কাটে নিয়ে যায় এর থেকে টাকা খায়, আমার জন্য মামলা করে দিছে ফরেস্ট মুন্সি উনারে আমরা ইনফরমেশন দিয়ে গাছ দেখাই দিছি, দেখাই দিয়ে 500 টাকা 200 টাকা খাই চলে যাই। এখানে এই বাগানে 50,000 গাছ থাকে, এখন 40,000-এর মধ্যে কাটা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় প্রভাবশালীরা সৈকতের জায়গা দখলের জন্যই ঝাউবিথি নিধনযজ্ঞ চালাচ্ছে বলে দাবি বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এ নেতার। চিহ্নিত ভূমিদস্যুরা এই ঝাউ গাছগুলো প্রতিনিয়ত কেটে ফেলতেছে। এখানকার বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে ইনডাইরেক্টলি তাদেরকে সহায়তা করছে। এ ব্যাপারে গত কয়েকদিন ধরে উপকূলীয় বন বিভাগ সহকারী বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে অব্যাহত গাছ কাটার কথা স্বীকার করলেন শিলখালী বিটের দায়িত্বরত বন প্রহরী। গাছ কাশিটার ওরা হলো ডাকাত, চোর, ইয়াবা খায়, ইয়াবা খাইয়া ওরা ওখানে থাকে আর ওই ইয়াবা খাইয়াগুলি গাছটি কাটে। পুলিশ নিয়ে আমরা ডিউটি করছি, অভিযান চলাইছি এলাকায়। এর আগে 2011 সালে টেকনাফের খড়ের মুখ এলাকায় 30,000 গাছ কাটার ঘটনায় 87 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। কাল ঢাকায় বসছে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক। পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শুকনো মৌসুমে গঙ্গা থেকে বাংলাদেশে সবচেয়ে কম পানি প্রবাহের কথা তুলে ধরা হবে এ বৈঠকে। বিশেষজ্ঞদের মতে, এভাবে পানির প্রবাহ কমতে থাকলে হুমকির মুখে পড়বে দেশের রবি শস্য উৎপাদন এবং জীববৈচিত্র্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী ইস্যুতে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এহসান জুয়েলের বিশেষ রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যা দেশের মোট আয়তনের 37% এলাকা, গঙ্গা নদীর পানির উপর নির্ভরশীল। ভারতের হুগলি ভাগীরথী নদীতে 40,000 কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য 1975 সালে নির্মিত ফারাক্কা বাঁধ চালু হলে তখন থেকেই এই অঞ্চলের কৃষি, মৎস্য সহ সামগ্রিক জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। 1996 সালে সম্পাদিত গঙ্গা চুক্তিতে বলা হয়, কোনো অবস্থায় যে কোনো 10 দিন ফারাক্কায় পানি প্রবাহ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ অবিলম্বে আলোচনায় মিলিত হবে। যৌথ নদী কমিশনের তথ্য বলছে, 2014 সালের জানুয়ারি মাসের প্রথম 10 দিন, যেখানে বাংলাদেশ প্রায় 70,000 কিউসেক পানি পেয়েছে, চলতি বছরের এই সময়টায় পেয়েছে 35,000 কিউসেক। এই অবস্থাকে বাংলাদেশের সার্বিক পরিবেশের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এটা একটা বড় ধরনের পরিবেশগত সংকট এবং দেশের মরুকরণের প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে। পানির ফ্লোটা কমে গেলে এই চাষাবাদ আমাদের ব্যাহত হবে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, যৌথ কমিটির বৈঠকে বিষয়টি তোলার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে জানিয়েছে তারা। কম পেয়েছি, এই বিষয়গুলো আমরা অলরেডি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবহিত করেছি। আমাদের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন ভারতে গেলেন তার দ্বিপাক্ষিক মিটিং করার জন্য, তার সাথে কথা বলে তাকেও আমাদের এই কনসার্ন জানানো হয়েছে। তিনি যেন ভারতের কাউন্টার পার্টির সাথে সেটা আলোচনা করেন এবং তিনি সেটা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিন্ন সব নদী নিয়েই আলোচনা এগুচ্ছে ভারতের সাথে। বাংলাদেশ থেকে তো প্রস্তাবনাটা অনেক আগে থেকেই ছিল। ভারতের থিঙ্ক ট্যাঙ্কও যারা এটার বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা মতামত পেয়েছি যে এটা জয়েন্ট রিভার ম্যানেজমেন্টে যাওয়া উচিত, কভারিং অল দ্য রিভার্স।
ঢাকায় শুক্রবার যৌথ কমিশনের এই ৬২তম সভায় গঙ্গায় পানি পাওয়ার বিষয়টি জোর দিয়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সকালে হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো রাজধানী। সাত সকালে ঘরের বাইরে এসে অপ্রস্তুত নগরবাসী মুখোমুখি হন তীব্র কুয়াশার। সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘন্টা পর্যন্ত তার দেখা মেলেনি। কুয়াশায় যেন হার মানে রোদের তীব্রতাও। থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যায় ঠান্ডা বাতাস। এবারের শীত মৌসুমে রাজধানীতে শীতের প্রভাব তেমন দেখা না গেলেও মাঘের একেবারে শেষ সময় এসে হঠাৎ এই শীতের আমেজ নগরবাসীকে একটু অবাক করেছে। তবে একে স্বাভাবিকভাবেই নেন তারা। বেলা 10:30 নাগাদ রাজধানী ফিরে আসতে শুরু করে চিরচেনা রূপে। বাড়তে থাকে সূর্যের তেজও। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সাথে কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেই প্রভিশন রাখছি। না, কোনো কথা হয় নাই। দিস ইজ ভেরি মাচ আওয়ার ইন্টারনাল ম্যাটার। যদি কথা তোলাও হইতো আমি জবাব দিতাম না। গতকাল ওই পিআরএল থেকে একজন বিচারপতি নজরুল ইসলাম তিনি মীর কাসেম আলীর পক্ষে দাঁড়িয়েছেন। এই বিষয়ে আসলে আপনার কি অবজারভেশন? দেখেন, আমি আপনাদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু পত্রিকায় পড়েছি, গত পরশুদিন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা সেমিনার হয়েছিল। এই পিআরএল এ থাকা প্রাক্তন বিচারপতি ওখানে বক্তব্য দিয়েছিলেন যে যাদেরকে বিচারপতি হিসাবে নিয়োগ করা উচিত তাদের একটা ব্যাপারে একটা আইন থাকা উচিত, এই থাকা উচিত। এবং কি বলে, তিনি তার কমেন্টটা যদি সঠিকভাবে প্রথম আলোতে এসে থাকে তাহলে তিনি বলেছিলেন কি ইয়েকে দিয়ে কি কথাটা, হ্যাঁ, নিম গাছে তো আর আম ধরবে না। এখন আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি যে উনি প্রমাণ করেছেন নিম গাছে আম ধরে না। উনি ওনার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন নিম গাছে আম ধরে না। উনি যেটা করেছেন, এখন আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব যে দেখেন, আজকে বোধহয় একটা কোড অফ কন্ডাক্ট এর খুব, বিচারপতিদের একটা কোড অফ কন্ডাক্টের খুব প্রয়োজন হয়ে গেছে। আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখেন, বিচারপতিদেরকে আমরা এত শ্রদ্ধা করি যে এই ব্যাপারে কোনো আইনের প্রয়োজন আছে বলে মনে হয় নাই যে তারা তাদের বিবেক দ্বারা চালিত হবেন। এবং তারা যেহেতু বিজ্ঞ বিচারপতি, সম্মানিত বিচারপতি, সেই জন্য তাদেরকে এটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কি কি আচরণ তারা করবেন। সেই জন্যই কিন্তু এতদিন কোনো রুলস ছিল না। যেটা প্রথম কথা হচ্ছে যে রায় লেখার ব্যাপারে বলেন, আজকের যেই ঘটনা সেটার ব্যাপারে বলেন, যে এইটার কাউকে ওনাদেরকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওনারা নিজেরাই এটা করবেন। কিন্তু কুষ্টিয়ায় গুলিতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের 2 সদস্য নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। সদর উপজেলার স্বস্তিপুরে এই ঘটনা ঘটে। র্যাব জানায় ভোর 4টার দিকে জেলার স্বস্তিপুর এলাকায় দুর্বৃত্তরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় একটি টহল দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে 2 জন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি বন্দুক, 2টি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সময় সংবাদে আরো থাকছে, দেশীয় ব্র্যান্ড বলতে কিছু নেই মোবাইল ফোনের বাজারে। বিদেশ থেকে আসছে ভিন্ন নামে, নির্দিষ্ট ফিচার আর দামে চীনা কোম্পানিগুলো তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ড।
এবং কয়েক দফা সময় বাড়িয়েও গত 3 বছরে শেষ হয়নি খুলনার 26টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ঠিকাদারদের গাফিলতিকেই দায়ী করছে কর্তৃপক্ষ। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 4 বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দফায় দফায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো অগ্রগতি হয়নি আলোচিত এই মামলার। প্রিয়জন হারিয়ে বিচারের আশায় বুক বেঁধে থাকা স্বজনদের অপেক্ষা ছাড়া এখন যেন আর কিছুই করার নেই। বিস্তারিত তানির মেহেদির রিপোর্টে। তার আগে আমরা এখন চলে যাচ্ছি গাজীপুরে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 36তম জাতীয় সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা অর্জনের মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ভাষার শহীদদের। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ সকলকে। ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বাহিনীর গর্বিত সদস্য ছিলেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোন এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের। প্রিয় ভাই বোনেরা, বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে আনসার বাহিনীর সদস্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে 1971 সালে এই বাহিনীর বহু সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং জীবন দিয়ে গেছেন। আনসার বাহিনীর 670 জন সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আনসার বাহিনী সে সময় অস্ত্রাগারে 40,000 অস্ত্র মুক্তিকামী জনতার মধ্যে বিতরণ করেছিল। এ বাহিনীর 12 জন বীর সদস্য 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরে মুজিবনগরে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার যখন শপথ গ্রহণ করে, এই শপথে যে গার্ড দেওয়া হয়েছিল সেই গার্ড অব অনার প্রদান করেছিলেন আমাদের আনসার বাহিনী। তাদের কথা সবসময় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। প্রিয় আনসার বিডিপি ভাই বোনেরা, মনোমুগ্ধকর একটি কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সাহসিকতাপূর্ণ কাজের পদকপ্রাপ্তদের। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের বাহিনী, এ দেশের বাহিনী, দেশের সর্ববৃহৎ এবং তৃণমূল বাহিনী হিসেবে এ বাহিনীর গুরুত্ব অপরিসীম। 2014-15 সালে যখন বিএনপি জামাত সারা বাংলাদেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছিল, বাস, ট্রাক, গাড়ি, রেল সহ এমনকি প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, অটোরিক্সা কোনো কিছুই তাদের সে আক্রমণ থেকে রক্ষা পাচ্ছিল না। সেই সময় অপারেশন রেল রক্ষা ছাড়াও মহাসড়কে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসিত, কারণ তারা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করেছিলেন। সাম্প্রতিক যে সমস্ত নির্বাচনগুলি হচ্ছে, যেমন পৌর নির্বাচন, মেয়র নির্বাচন হয়ে গেল, সেখানেও আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই কার্যক্রম পরিচালনায় আমরা যে সকল আনসার বিডিবির সদস্যকে হারিয়েছি তাদের পরিবারবর্গকে আমি গভীর সমবেদনা ও সমবেদনা জানাচ্ছি। আনসার বাহিনীর একটি ইতিহাস রয়েছে। 1948 সালে 12ই ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ইতিহাসের প্রায় সকল ক্রান্তিকালে অবদান রেখেছে এই বাহিনী। আর তাই 54 সালে যখন যুক্ত ফ্রন্ট গঠন হয়, সেই যুক্ত ফ্রন্টের 21 দফা
এবং 1962 সালে আওয়ামী লীগের 11 দফায় আনসার বাহিনীকে মিলিশিয়া বাহিনীতে পরিণত করার অঙ্গীকার ছিল। 69 যে আন্দোলন হয় সে সময় 11 দফা 6 দফা জাতির পিতা 6 দফা দিয়েছিলেন, সেই সাথে ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা। সেই সময়ও এই আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম এবং তাদেরকে একটা মিলিশিয়া বাহিনীতে পরিণত করার অঙ্গীকার দেওয়া হয়েছিল। মূলত 1948 সাল থেকে 71 পর্যন্ত আনসারই ছিল এই অঞ্চলের একমাত্র স্বতন্ত্র বাহিনী। আমরা জানি যে জাতির যে কোনো প্রয়োজনে বরাবর এই আনসার বাহিনী সাহস, সততা, একাগ্রতার পরিচয় দিয়েছেন। আমি আন্তরিকভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যের প্রতি বাংলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। 1975 সালে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর দেশে হত্যাকুশ ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। 75 সালে আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে আমরা বেঁচে গিয়েছিলাম। 81 সালে আমি আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হই এবং বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করি। 21 বছর পর 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখনই সরকার গঠন করে এই বাহিনীর মর্যাদা বৃদ্ধির জন্য প্রথম জাতীয় পতাকা আমরা প্রদান করেছিলাম। ব্যাটালিয়ন আনসারের চাকরি 15 বছর পূর্ণতা সাপেক্ষে স্থায়ী করা হয়েছিল, যা পর্যায়ক্রমে এখন প্রথমে এর পরবর্তীতে 12 বছর, তারপরে 9 বছর এবং সর্বশেষ গত 35তম জাতীয় সমাবেশে আমি 6 বছরের স্থায়ীকরণের কথা ঘোষণা করেছি এবং যা এখন বাস্তবায়নাধীন রয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লাখ এবং গুরুতর আহত হলে 1 লাখ টাকার আর্থিক অনুমোদন করা হয়েছে। বিগত 2 বছরে 558 জন ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যকে 8,44,305 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ব্যাটালিয়ন আনসারদের পারিবারিক রেশনের ব্যবস্থা চলমান আছে। 2015 সালে 672 জন মহিলা আনসার সদস্যকে স্থায়ী পদে পদায়ন করা হয়েছে। মহিলা থানা প্রশিক্ষিকাকে চাকরি স্থায়ী করা হয়েছে। আপনাদের কাজের স্বীকৃতি ও বিশেষ সম্মান প্রদর্শনে আনসার বাহিনীতে আমাদের সরকারি পদক প্রবর্তন করেছেন। আমি জেনে খুশি হয়েছি এই বাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনী বিভিন্ন ট্রেনিং সেন্টার ছাড়াও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে, যা এই বাহিনীর গুণগত মান বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমি জেনে আনন্দিত হয়েছি প্রায় 172 কোটি টাকায় 15টি ব্যাটালিয়ন সদর দপ্তরে আধুনিক কমপ্লেক্স নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর ফলে ব্যাটালিয়ন সদস্যদের আবাসন সমস্যার পাশাপাশি আনসার সদস্যদের প্রশিক্ষণ মাঠ, খেলাধুলা, শরীরচর্চা এবং অফিস সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে। সম্মিলিত সামরিক হাসপাতালের অধীনে এই বাহিনীর সদস্যদের বিভিন্ন মেয়াদে মেডিকেল অ্যাসিস্ট্যান্স হিসেবে প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে। এছাড়া ভবিষ্যতে তাদের সামনে নিশ্চিত অর্থনৈতিক সচ্ছলতার দ্বার উন্মুক্ত হবে বলে আমি আশা করি। এ বাহিনীর 8টি রেঞ্জে এমআই রুম চালু হওয়ায় স্বাস্থ্য সেবা সুলভ হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে আপনাদের অবদান অনবদ্য, কারণ ক্রীড়াকে আমাদের সরকার বিশেষ গুরুত্ব দেয়। 4 বার বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি, এটা আপনাদের নিজস্ব ব্যাংক। এই ব্যাংকের ঋণ গ্রহীতার অর্ধেকের বেশি নারী হওয়ায় নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার অন্যতম অভিষ্ট লক্ষ্য অর্জনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের সরকার সামগ্রিক উন্নয়ন বান্ধব সরকার। দেশের সর্বত্র সড়ক ও রেল যোগাযোগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দেশীয় অর্থায়নে পদ্মা সেতু এবং দেশের সর্বপ্রথম কর্ণফুলী নদী তলদেশে টানেল নির্মাণ প্রকল্প সামগ্রিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের স্বাক্ষর বহন করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ভৈরব লাকসাম চিংকি আস্তানার মধ্যে দ্বিতীয় রেল লাইন স্থাপন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন, এগুলি আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আগামীতে ঢাকা সিলেট 4 লেনও আমরা করব। তাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং রেলকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছি। সমগ্র বাংলাদেশে রেল নেটওয়ার্ক আমরা তৈরি করছি। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন করা। সে উন্নয়নের লক্ষ্য সামনে নিয়ে আমরা যে অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়ন করে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশে প্রতিটি মানুষের মাথাপিছু আয় 1316 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। আমরা 123 ভাগ পর্যন্ত বেতন বৃদ্ধি করেছি। দর্শক, গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 36তম জাতীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরছি আগের রিপোর্টটিতে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 4 বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি। দফায় দফায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো অগ্রগতি হয়নি আলোচিত এই মামলার। প্রিয়জন হারিয়ে বিচারের আশায় বুক বেঁধে থাকা স্বজনদের অপেক্ষা ছাড়া এখন যেন আর কিছুই করার নেই। বিস্তারিত তানিন মেহেদি রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে ঘাতকদের খুঁজে বের করার আশ্বাস দেন। 48 ঘন্টার মধ্যে যাতে করে হত্যা ধরা যায় সেইভাবে তাদেরকে নির্দেশনা প্রদান করছি। কিন্তু সেই ঘোষণা বাস্তব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। ঘাতকদের খুঁজে বের করা নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস আর সান্ত্বনা নিয়ে এখনো আশায় বুক বেঁধে আছেন দুজনের পরিবারের সদস্যরা। আমাদের কাছে যেটা মনে হয়েছে, মামলাটা ধামাচাপা দেওয়া হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি জানতে পেরেছি অনেকদিন পর, তাও সেটা অন্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমি অন্ধকারে, আমার ইভেন আমার সন্তানের কবরটা পর্যন্ত আমি জিয়ারত করতে যাইনি। আমি কথা দিয়েছিলাম, খুনিকে না দেখে আমি তোর কবরে যাব না, তোর কবর ওই দিনই জিয়ারত করবো যেদিন তোর খুনের বিচার পাবো, সেদিনই যাব। আদালতের এক সূত্র অনুযায়ী আলোচিত এই হত্যাকাণ্ডের জন্য শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। আর মামলার তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত 4 বার পরিবর্তন হয়েছেন। হত্যা মামলায় গ্রেফতার হওয়া 8 জনের মধ্যে 5 জনই এখন জামিনে আছেন। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে দেশের সাংবাদিক সংগঠনগুলো প্রথম দিকে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকলেও এখন তা অনেকটাই ঝিমিয়ে গেছে। আর এ ব্যাপারে জানতে চাইলে এই সাংবাদিক নেতা জানালেন, অপরাধী শনাক্ত না হওয়ায় অন্যদের মতো হতাশ তারাও। হয়তো পথের আন্দোলনটা একটু কমেছে, কারণ বিভিন্ন সময়ে আন্দোলনের কতগুলি পর্যায়ে তো আমরা অতিক্রম করি। আন্দোলন, মাঠে আন্দোলন হয়, কর্মসূচি থাকে, মানববন্ধন থাকে, মিছিল থাকে, কর্মবিরতি থাকে। আমরা সবগুলি সাগর রুনির ব্যাপারে করেছি। সাগর রুনি হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, রহস্য যদি উন্মোচিত না হয়, তাহলে দেশে এবং দেশের বাইরে এমন একটা ভাবমূর্তি তৈরি হয় যে বাংলাদেশের সাংবাদিক খুন করে ফেললে পরে কারো বিচার হয় না। শুরুতে মামলার তদন্তভার পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে আলোচিত এই মামলার তদন্তভার দেয়া হয় র্যাবের হাতে। যদিও ঘটনার 4 বছর পার হলো, মামলার তদন্তে কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে র্যাবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও র্যাবের পক্ষ থেকে কোনো কিছু জানাতে রাজি হননি তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফা সময় বাড়িয়ে 3 বছরেও শেষ হয়নি খুলনার দাকব ও কয়রা উপজেলার 26টি স্কুল কাম আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ। এজন্য সময় মতো অর্থ বরাদ্দ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও ঠিকাদারদের গাফিলতিকেই দায়ী করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও 2009 সালের 25 মে আইলার ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনা দেশের দক্ষিণ উপকূলের মানুষের কাছে আতঙ্কের নাম।
এ ধরনের দুর্যোগে জনসাধারণের জানমাল রক্ষায় সরকার উপকূলীয় এলাকায় দ্বিতল ও তিনতলা বিশিষ্ট স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 2012 সালের ডিসেম্বরে দাকপে 13টি এবং কয়রায় 11টি স্কুল কাম আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে এসব নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরেও সেটা শেষ হয়নি। একটা সাইক্লোন যদি আমাদের এখানে হয় 2 বছর ধরে, তাহলে আরো 5টা হতে কত সময় লাগবে? এখন যদি দুর্যোগ হয় আমরা নিরাপদ আশ্রয় যাব, সেরকম জায়গাও তো নাই। আমার মনে হয় যে এই কাজটা খুব দ্রুত শেষ হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে দুর্গম এলাকা হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি বলে দাবি এলজিইডির স্থানীয় কর্মকর্তাদের। এখানে সাইটগুলো এত দুর্গম যে আমাদের যে ওয়ার্কলোড আমাদের শুধু সাইক্লোন সেন্টারে নয়, এর পাশাপাশি আরও যতগুলো প্রজেক্ট চলছে এগুলো অত স্পেসিফিক ইনফরমেশনটা আমাদের কাছে থাকে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হয় অধিদপ্তরকে অবহিত করার পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। যেটির কাজ ইতিমধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে ঠিকাদাররা সে দুটির কাজ শেষ করতে পারেনি, যার ফলে এই বিষয়টা আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাকপ ও কয়রা উপজেলায় 24টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় 82 কোটি 50 লাখ টাকা, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 1.5 লক্ষ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার ফুল চাষিরা। এবার 50 লাখ টাকার ফুল বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমছে না বলে আবারও জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ের কাছে বিপিসির ঋণ পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম। তিনি জানান, তেল বিক্রি থেকে লাভের টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করা না হলে পিছিয়ে পড়বে দেশ। দেবাশিস রায়ের রিপোর্ট। গেল কমাস ধরে বিশ্ববাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমার হার বিগত কয়েক যুগের হিসেবকে ছাড়িয়ে গেছে। তবে বাংলাদেশের বাজারে এখনো কমানো হয়নি তেলের দাম। এতে অতিরিক্ত অর্থ খরচ করেই মিটছে জ্বালানি চাহিদা। কেন কমছে না জ্বালানি তেলের দাম? এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দেনা পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম। একটা জিনিস হলো ভর্তুকি অ্যাডজাস্টমেন্ট করছি আমরা, যে লোনটাকে অ্যাডজাস্টমেন্ট করছি, এনবিআর ট্যাক্স পাবে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করছি, এগুলো তো আমরা দিতে পারিনি বিকজ তখন তো আমাদের লসে ছিলাম আমরা। তেল থেকে লাভের এই টাকা অবকাঠামো নির্মাণে ব্যয় করার কথাও জানিয়েছেন তিনি। এখন যে টাকাটা আমাদের অতিরিক্ত আসছে, সেই টাকাটা দিয়ে কি আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে খরচ করি, সেটা বরং ডাইরেক্টলি বেনিফিটেড করবে সাধারণ মানুষকে। জ্বালানি বিশেষজ্ঞদের অভিযোগ, ভর্তুকি অথবা ঋণ এই বিতর্ক নিরসন করতে সরকারের সুনির্দিষ্ট কোনো জ্বালানি মূল্যনীতি নেই। ভর্তুকিকে ঋণ বলা যায় না, ঋণকে ভর্তুকি বলা যায় না, এটা সহজ। জ্বালানি খাতে ঋণের কোনো অস্তিত্ব নেই, এখন ঋণের অস্তিত্ব আবিষ্কার করা হচ্ছে। এই সাংঘর্ষিক অবস্থা দিয়ে জনগণের মধ্যে সরকার শুধু অনাস্থায় কুড়িয়েছে। এই যে সরকার বলছে যে আমাদের যে লস হয়েছে সেটা আমরা এখন কভার করব, আর পরে যদি দাম বেড়ে যায় আমরা সাবসিডি দেব, এই যে একটা অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রাইস, এটা একটা ফর্মুলার মধ্যে তো করা উচিত, কিন্তু সরকারের কোনো ফর্মুলা নাই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করলে প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলেও মত তাদের। এটা একটা খুব ভালো সময়, সরকার যদি দামটা কমিয়ে মার্কেটের উপরে ছেড়ে দেয়, পরে যদি বাড়ে তাহলে সরকারের আর কখনো দায়িত্ব থাকবে না। সরকার যেই প্রাইসিং পলিসি ফলো করছে এটা অত্যন্ত ভুল। ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতেই জ্বালানি খাত চলতে হবে, আদারওয়াইজ এটা বিভ্রান্তির মূল্য জাতিকে বা দেশকে, জনগণকে নানাভাবে দিতে হবে। আগামীতে তেলের বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি আপদকালীন তহবিল গঠনেরও পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোনের বাজারে দেশীয় ব্র্যান্ড বলতে কিছুই নেই, বরং বিদেশ থেকে ব্র্যান্ডিং করা একই মোবাইল দেশের বাজারে আসছে ভিন্ন নামে। এমনকি ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফিচার আর দামের মধ্যেই চীনা কোম্পানিগুলো তৈরি করছে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন। এ অবস্থায় দেশেই মোবাইল ফোন তৈরি করতে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার শূন্যতে নামিয়ে আনার আহ্বান বাজার পর্যালোচকদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। 50,000 টাকা দিয়ে সেট কিনলাম, ওই ফ্যাসিলিটি দেশীয় ফোনের মধ্যে পাইতেছি আমরা 15 থেকে 20,000 টাকার মধ্যে। সবই আছে, দেন সব স্লো।
প্রায় 10 বছর ধরে নষ্ট মোবাইল ফোন ব্যবহার উপযোগী করে আসছেন ইস্টার্ন প্লাজার এই মেকানিক। সম্প্রতি তার ভান্ডারে যুক্ত হয়েছে আইফোন HTCর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন সার্ভিসিং মেশিন। কিন্তু নামি দামি এসব ফোনের তুলনায় তার কাছে আসা নষ্ট ফোনের মধ্যে বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের আধিক্যই বেশি। দেশে প্রতিদিনই বাড়ছে মোবাইল ফোনের নতুন গ্রাহক। বিটিআরসির তথ্য মতে বর্তমানে 13 কোটি সিম ব্যবহৃত হচ্ছে 8 কোটি মোবাইল ফোন সেটে। এর মধ্যে 3 কোটির বেশি ফোন আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের, বাকি 5 কোটি মুঠোফোন যোগান দিচ্ছে দেশীয় বিভিন্ন কোম্পানি, যাও পুরোটাই আমদানি নির্ভর। এসব ফোন সেটের দাম কিছুটা কম হওয়ায় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সত্যি, কিন্তু এখনো ঘাটতি রয়েছে গ্রাহক আস্থা অর্জনে। 85% লোকাল ব্র্যান্ড ওনারা কন্ট্রিবিউট করছে। তাহলে আপনি যদি দেখেন লোকাল ব্র্যান্ডে কিন্তু অনেক বড় মার্কেট হয়ে গেছে। যারা হয়তো ব্র্যান্ডটাকে অত কেয়ার নিচ্ছে না, হয়তো বিজনেসটাকে বেশি ফোকাস করছে, তারা হয়তো কোয়ালিটিও ভাবে দিচ্ছে না। আপনি যেরকম ভাবে আপনি চাইবেন সেরকম ভাবে তৈরি করা যায় ফোনগুলো, কাজে এটি নির্ভর করে আপনার ডিজায়ারের উপরে। আইফোন কেন না, কিন্তু আইফোনে যেসব ধরনের ব্যবহার আছে তার সবগুলোই যেন আছে এরকম ধরনের স্মার্টফোন বাজারে আছে এবং থাকবে বড়। তবে মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন BMBA বলছে দেশেই মোবাইল ফোন তৈরিতে প্রয়োজন আমদানি শুল্ক নির্ধারণে সরকারের নীতি সংশোধন, যেটি করা গেলে দেশীয় চাহিদা তো বটেই, বাংলাদেশের তৈরি ফোন হতে পারে রফতানিও। এখন পর্যন্ত কোনো হ্যান্ডসেট এই দেশে উৎপাদন হয় না। এখানে র মেটেরিয়ালসের ট্যাক্স 50% উপর, সেটাই হলো বড় বাধা, এবং সরকারের আন্তরিকতার একটা বড় বাধা। সংগঠনটি বলছে দেশে বর্তমানে শতাধিক প্রতিষ্ঠান আমদানি করলেও বাজারে প্রচলিত রয়েছে মাত্র 10-12টি কোম্পানির মুঠোফোন, যা প্রচলিত বাজার ব্যবস্থায় আমদানি কিংবা বিপণন দুদিকেই ফেলছে বিরূপ প্রভাব। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের গৌহাটিতে 12তম সাউথ এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টের খেলা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, বাবু, আপনি আসলে যেমনটা বলছিলেন যে ভারতের আসামের রাজধানী হচ্ছে গিয়ে এই গৌহাটি, এবং এই গৌহাটিতে বাংলাদেশের, এবং আপনার মাধ্যমে যদি আমি দর্শকদেরকে জানাতে চাই সেটি হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল তাদের গ্রুপ পর্বের বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপালের। এটি অনেকটা দর্শক, ভারতের গৌহাটি থেকে জানাচ্ছিলেন সজল মিত্র রিচার্ড। আমরা এখন চলে যাচ্ছি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের খেলায়। So in the end, Bangladesh end with 226. We know the average score at this ground is 224. They were pleased with that. It's not a winning score, if one could say that. West Indies will have mixed feelings as well. They've done well. So what remains in this match, I think we're in for some very good cricket. Certainly no one has the huge advantage, the upper hand. So Bangladesh end up with 226 and 227 is what the West Indies will need to win. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 227 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বিএনপি জামায়াতের নাশকতা সাহসিকতার সাথে মোকাবিলা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামীতে এই বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা। কক্সবাজার টেকনাফ সড়কে হাজার হাজার ঝাউ গাছ কেটে সাবার, বন বিভাগ জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর, স্বীকার করলেন বন প্রহরীরা। আগামীকাল ঢাকায় বসবে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বৈঠক, তুলে ধরা হবে এই মৌসুমে গঙ্গায় সবচেয়ে কম পানি প্রবাহের বিষয়টি, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এবং 4 বছরেও হত্যা রহস্য উদ্ঘাটিত হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন আর সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।